ছিলাম, তাই না? মনে পড়ে তোমাদের? চোখের রেটিনা ভাইয়া জটিলতা শেষ করছিলেন। স্ট্রোক শেষ করছিলাম, বুঝছি, স্ট্রোক শেষ। এবং সাথে স্ট্রোকের সাথে আমরা মেবি এটাও পড়ে ফেলছি, স্ট্রোকে এনজিওপ্লাস্টি পড়ছি নাকি? না ভাইয়া, জাস্ট একটু এনজিওপ্লাস্টি সংজ্ঞা দিছিলেন। ছিলাম। আচ্ছা, ওটাতে পরে যাব। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর পড়া হয়েছে কিনা বলো? মনে নেই? জি ভাইয়া হয়েছে। ওই যে অ্যাওর্টিক আর্চ রিসেপ্টর আর ক্যারোটিড রিসেপ্টর উদ্দীপনা গ্রহণ করে, তারপরে মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক রক্তচাপ ঠিক করে দেয়, মনে আছে? কারো মনে নাই? নির্জন, এটা আমি পড়ান নাই ভাইয়া। কি বলিস? ক্লাসে প্রেসার মাপা দেখাইছিলেন আর উচ্চ রক্তচাপের প্রবলেম দেখাইছিলেন, নির্জনের জটিলতা, রেশনতন্ত্রের জটিলতা, চোখের রেটিনা জটিলতা শেষ করছিলেন। আমি কি এটা দেখাই নাই যে এরকম অ্যাওর্টা দিয়ে, অ্যাওর্টার শাখা, তারপরে হলো এই যে, তারপরে এখানে বলি নাই যে এখানে রিসেপ্টর থাকে, অ্যাওর্টিক রিসেপ্টর, আর এদিকে থাকে ক্যারোটিড রিসেপ্টর, বলি নাই? আমার তো মনে হয় এখানে পড়াইছি। ভাইয়া আপনি হচ্ছে বলছেন রক্তচাপ থেকে ব্যারো রিসেপ্টর, ওখান থেকে ক্যারোটিড বডি, তারপরে হচ্ছে আর্টিওরিক বডি, ওখান থেকে ভ্যাগাস, আর গ্লাসোফেরোনজিয়াল এই টাইপের কিছু একটা। হ্যাঁ, তুই নতুন করে আবিষ্কার কর, গ্লোসোফেরেঞ্জিয়াল, গ্লোসোফেরেঞ্জিয়াল উচ্চারণের ব্যাপার। মনে নাই। আচ্ছা, হ্যাঁ, ওখানে হচ্ছে মেডুলা অবলঙ্গটাতে যাবে, ওখান থেকে ওইটাই হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অভয় দিমু একটা থাপ্পড়, পড়াইছি বেটা, এই যে অনেক দিতে পারতেছে ব্যবস্থা পড়াইছি। আচ্ছা, তাও সমস্যা নেই। আমরা দুই ধরনের জিনিস আজকে এটা শুরু করবো, খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা করবো। যেটা সেটা হলো রক্তচাপ, আমাদের শরীরের রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রিত হয়, আমাদের শরীরের রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা করবো। তো দুই ধরনের মেকানিজম আছে। একটা হলো, একটা মেকানিজমকে বলা হয় উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, আরেকটাকে বলা হয় নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। খুবই কম কথায় উচ্চচাপ পড়াবো, কারণ উচ্চচাপ আমি একবার পড়াইছি, তোরা রেকর্ডিং দেখলেই পাবি। আর নিম্নচাপটা আমি নতুন করে আরো ভালো করে পড়াবো, ঠিক আছে? তো আমরা এটা অবশ্যই পড়ছি যে অ্যাওর্টার ক্ষেত্রে, অ্যাওর্টা যেখানে উঠে সেই জায়গায় একটা রিসেপ্টর থাকে যার নাম হলো অ্যাওর্টিক আর্চ রিসেপ্টর। কি রিসেপ্টর? অ্যাওর্টিক আর্চ রিসেপ্টর। রিসেপ্টর। ঠিক আর আর এই ক্যারোটিড বডিতেও কিছু রিসেপ্টর থাকে, যাদেরকে আমরা বলবো ক্যারোটিড বডি রিসেপ্টর বা ক্যারোটিড রিসেপ্টর, একটা বললেই হলো। আচ্ছা, এই রিসেপ্টর গুলো যখন রক্ত যায়, রক্তের চাপটা তো ওই যে পার্শ্বের দেয়ালে যে পার্শ্ব চাপ প্রয়োগ করে, এটাই তো রক্তচাপ, এটা বলছিলাম। তো এই রক্তচাপ বেশি আছে না কম আছে সেটা বুঝতে পারে। যদি বুঝতে পারে, যখন এই চাপ বুঝতে পারবে সে, তখনই তার নাম হয়ে যাবে ব্যারো রিসেপ্টর। ব্যারো মানে চাপ, ব্যারো মানে কি? ব্যারো মানে কি? চাপ। কথা বুঝছো? হ্যালো জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, ব্যারো রিসেপ্টর। তাহলে এই রক্তের চাপ সে বুঝতে পারলো। মনে করো, ধরো রক্তচাপ বেড়ে গেল, রক্তচাপ কি হলো, প্রথম অবস্থায় রক্তচাপ কি হলো, বেড়ে গেল। তাহলে এই রক্ত যাওয়ার সময় অতিরিক্ত পরিমাণ এখানে চাপ দিচ্ছে, এই রিসেপ্টর গুলোতে চাপ দিচ্ছে রিসেপ্টর গুলো বুঝলো যে রক্তচাপ বেড়ে গেছে। এখন এই রিসেপ্টর থেকে উদ্দীপনাগুলো কিছু স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যাবে, এই অ্যাওর্টার এখানে রিসেপ্টর থেকে যে স্নায়ুর মাধ্যমে যাবে তার নাম হলো কি? ভেনাস স্নায়ু। ভেনাস না, ভ্যাগাস। ভ্যাগাস। ভ্যাগাস স্নায়ু, ভ্যাগাস। আর এই যে ক্যারোটিড, হ্যাঁ আমি জানি তো, পড়াইছি তাই রিপিট করতেছি, অনেক আগে ক্লাস হয়েছে, একসাথে পড়ো। আর এই যে ক্যারোটিড বডি, এখান থেকেও কিছু স্নায়ুর মাধ্যমে যায়, যে স্নায়ুর নাম হলো গ্লোসোফ্যারিঞ্জিয়াল। কি ফ্যারিঞ্জিয়াল? গ্লোসোফ্যারিঞ্জিয়াল। এবং এগুলা যাবে, উদ্দীপনাটা কোথায় যাবে বলো? মস্তিষ্কের মেডুলাতে।
মেডুলা অবলঙ্গাটাতে যাবে। তখন মেডুলা অবলঙ্গাটা আবার হলো মস্তিষ্কের অংশ, মস্তিষ্ক বুঝতে পারবে যে রক্তচাপ বেড়ে গেছে। তখন মেডুলা অবলঙ্গাটা মেডুলা অবলঙ্গাটা মেডুলা অবলঙ্গাটা মেডুলা অবলঙ্গাটা থেকে উদ্দীপনা উদ্দীপনা কিসের উদ্দীপনা? এই রক্তচাপ বেড়ে গেছে, রক্তচাপ কমাইতে হবে। রক্তচাপ কমানোর উপায় কি? সে হৃৎপিণ্ডকে বলবে, ভাইয়া হৃৎপিণ্ড তুমি তোমার হৃদস্পন্দন কমায় দাও। হৃদস্পন্দন কমাই দিলে রক্তের স্পিড কমে যাবে না? বলো, তাড়াতাড়ি বলো। জি ভাইয়া। হৃদস্পন্দন ভাইয়া। কমায়। রক্তনালীগুলো যেগুলো আছে, রক্তনালীগুলোকে বলবে, রক্তনালীগুলো তোমরা একটু প্রসারিত হয়ে যাও। রক্তনালীর প্রসারণ হবে। প্রসারণ যদি হয়, প্রসারণ হলে চাপ কি কম হবে না? বলো, জি ভাইয়া। চাপ কম হবে, চাপ কম হবে। তাহলে রক্তনালীর প্রসারণ যদি হয়, তাহলে আলটিমেটলি এই দুইটা ফলাফলের কারণে আমার যে রক্তচাপটা বেড়ে গেছিল সেই রক্তচাপটা কি হবে বলো? কমে যাবে। কমে যাবে, মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ঠিক একই রকম যদি রক্তচাপ কমে যায়, রক্তচাপ যদি কমে যায়, তাহলে উল্টা মেকানিজমে রক্তচাপ কি করবে? বাড়াই দিবে। বাড়াবে। হ্যাঁ, এইটাই হলো আমার উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। তাহলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কিন্তু একই সাথে রক্তচাপ বাড়াতেও সাহায্য করে, রক্তচাপ কথা বলিস না কেন, রক্তচাপ বাড়াইতেও সাহায্য কমাতে সাহায্য করে। এই তো হয়ে গেল। এইটাই শুধুমাত্র ফ্লো চার্টের আকারে লিখবি এবং এটা আমি লেখাই দিচ্ছি। আচ্ছা, এবার আমাকে বলো যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর গুলো তাহলে কোথায় কোথায় অবস্থান করতেছে? আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় কোথায় অবস্থান করে, তাহলে তার উত্তর হবে অ্যাওরটিক আর্চ, ক্যারোটিড বডি। মনে থাকবে? ভাইয়া আরেকবার একটু বলো। এই যে মেকানিজম গুলো পড়াইলাম, সেই রিসেপ্টর গুলা কোথায় অবস্থান করে? কি মেকানিজম পড়াচ্ছি? উচ্চচাপ ব্যারোরিসেপ্টর মেকানিজম। এইটা কোথায় কোথায় অবস্থান করতেছে? ক্যারোটিড বডিতে, অ্যাওরটিক আর্চ। শেষ। আচ্ছা, এবার নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর গুলো অন্য আরেকটা জায়গায় অবস্থান করে। সেটা কোথায় কোথায়? বড় বড় সিস্টেমিক শিরা। এখন আমাকে একটু কেউ কি বলতে পারবা যে আমাদের হৃৎপিণ্ডে সিস্টেমিক শিরা বলতে, বড় সিস্টেমিক শিরা বলতে আমরা কোন দুইটা শিরাকে বুঝি? যারা অনেক বেশি ব্লাড নিয়ে আসে। সিস্টেমিক 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 শিরা বলতে আমরা কোন দুইটা বড় বড় স্নায়ু শিরাকে বুঝি? কেউ পারবা না? ধমনী। ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা। হ্যাঁ হ্যাঁ, সুপিরিয়র ভেনা কাভা এবং কি ইনফিরিয়র ভেনা কাভা। এগুলাই হলো বড় বড় আমার সেই স্নায়ু শিরা, বড় শিরা, যেগুলোকে বলা হয় বড় বড় সিস্টেমিক শিরা। কেন সিস্টেমিক শিরা? কারণ এইগুলো কোথা থেকে ব্লাড নিয়ে আসে? শরীর থেকে ব্লাড নিয়ে আসে না? জি ভাইয়া। হ্যাঁ, একজন বলছে পালমোনারি। পালমোনারি কেন হবে না বলো? পালমোনারি শিরা তো আর পালমোনারি সিস্টেমিক সংবহনের না। সিস্টেমিক সংবহনের না ভাইয়া। করোনারি। করোনারি। তাহলে না, ওটাও তো আলাদা। পালমোনারি সংবহন ওটাতেও আছে, ওটাতেও রিসেপ্টর আছে। কিন্তু আমি প্রথম পয়েন্ট যেটা বলছি যে কোথায় কোথায় নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থাকে, তোমার এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এক, বড় 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 সিস্টেমিক শিরা। এক নম্বর পয়েন্ট, বড় বড় কি শিরা? সিস্টেমিক শিরা। দুই নাম্বার পয়েন্ট পালমোনারি রক্তবাহিকা। তার মানে কোন কোন জায়গায় থাকে বলো? পালমোনারি রক্তবাহিকা মানে কি? পালমোনারি ধমনীতেও থাকবে, পালমোনারি শিরাতেও থাকবে। শিরাতেও থাকবে, পালমোনারি ধমনীতেও থাকবে, পালমোনারি শিরাতেও থাকবে। বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা এগুলোতে থাকবে। আর ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল, এদের প্রাচীরেও কিছু ব্যারোরিসেপ্টর আছে। এইগুলার প্রাচীরেও কিছু রিসেপ্টর আছে। আমি কি বলছি? আমাদের প্রত্যেকটা কোষে, আমাদের শরীরের প্রত্যেকটা কোষে অনেক অনেক হাজার হাজার রিসেপ্টর আছে। এইগুলার এই প্রকোষ্ঠগুলোর প্রাচীরে যে রিসেপ্টর গুলো আছে সেগুলো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর হিসাবে কাজ করে। তাহলে কি বলবো? অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীরের ব্যারোরিসেপ্টর গুলো, ব্যারোরিসেপ্টর। তাহলে আমাকে বলো, এইগুলা সবগুলা, এই তিনটাই হলো আমরা বললাম
নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। আর এর আগের কোশ্চেনে আমরা পড়ছি উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় কোথায় অবস্থিত, বলে দাও। অ্যারোটিক আর্চ আর ক্যারোটিড বডি। এই তো আলাদা করতে পারছিস এতক্ষণ পরে। তাহলে দুই ধরনের ব্যারো রিসেপ্টর কিন্তু দুইটা ভিন্ন জায়গায় অবস্থান করে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এমসিকিউ না, রিটেনেও তো তোমার লিখতে হবে, পারবা? বুঝছো? জি ভাইয়া। তো এগুলা এই সবগুলাই ব্যারো রিসেপ্টর, সবগুলাই ব্যারো রিসেপ্টর। তাহলে আমাকে বলো, ব্যারো রিসেপ্টর যেহেতু নাম, তাহলে এরা কি রক্তের চাপ বুঝতে পারবে না, চাপের তারতম্য? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে এর নাম নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, এর নাম নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তাহলে চিন্তা করো, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, তার মানে প্রথম এরা কাজ করা শুরু করবে কখন? কখন এই রিসেপ্টর গুলো উত্তেজিত হবে? যখন রক্তের চাপ কি হবে? কম থাকবে। ভেরি গুড। মানে এর আগে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, এর আগের কোশ্চেনে আমরা উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কিন্তু দুই ভাবেই কাজ করছে, রক্তের চাপ বেড়ে গেলেও কাজ করছে, রক্তের চাপ কমে গেলেও কাজ করছে। হ্যাঁ এই তো ধরতে পারছিস। কিন্তু নিম্নচাপ ব্যারো রিসেপ্টর শুধুমাত্র কখন কাজ করে? যখন রক্তের চাপ কমে যায়। ভেরি গুড, রক্তের চাপ কমে যায়। রক্তের চাপ কমে যাওয়া মানে কি আমাকে বলো তো? রক্তের যে আয়তন, মানে রক্তের যে পরিমাণ, সেটা কি বাড়ছে নাকি কমছে? একটু বলার চেষ্টা করো। রক্তচাপ কমে গেছে, তাহলে রক্তের পরিমাণ কি হবে? কমে যাবে। কমে যাবে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, তো যখনই রক্তের চাপ কমে যায় তখন এই রিসেপ্টর গুলো মানে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর গুলো, আমি কিন্তু সাজায় দিচ্ছি, কোশ্চেন নোট করে দিচ্ছি একবারে। নিম্নচাপ ব্যারো রিসেপ্টর গুলো কি হবে বলো? সক্রিয় হবে। হ্যাঁ, সক্রিয় হবে বা উত্তেজিত হবে, মানে তারা বুঝতে পারবে যে রক্তের চাপ কমে গেছে। তখন এইখান থেকে উদ্দীপনা যাবে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। কোথায় যাবে ভাইয়া? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে। তাহলে বলো, হাইপোথ্যালামাসে কোন ধরনের রিসেপ্টরের অবস্থান? নিম্নচাপ রিসেপ্টরে ব্যারো রিসেপ্টরে না উচ্চচাপ ব্যারো রিসেপ্টরে? নিম্নচাপ। 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 উচ্চচাপেরটা কোথায় অবস্থিত? কোথায় নিয়ে গেছিলাম? মেডুলা অবলঙ্গটা। মেডুলা অবলঙ্গটা। ভেরি গুড, ভেরি গুড। হাইপোথ্যালামাসে প্রেরণ করে। কারণ হাইপোথ্যালামাস যখন জন্ম হয়েছে তখনই সে দুটা জিনিস ক্ষরণ করছিল, তোমরা মনে হয় জানো, ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন নাম শুনছো? না ভাইয়া। না ভাইয়া। এডিএইচ নাম শুনছো? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এগুলো হলো হরমোনের নাম বলতেছি। এমনিতে এগুলো তোমরা পড়বা হরমোন চ্যাপ্টারে, ওখানে আরো ইজি। লাইভ ক্লাস তো করবি না জীবনেও, এই হরমোনের চ্যাপ্টার আমি পড়াইছিলাম, লাইভ ক্লাস তোমরা কেউ করছো না, করলে এখানে হরমোন এটা জানতি। আচ্ছা সমস্যা নেই। তো আমরা কি জানি যে একটা গ্রন্থি থেকে কি, একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি হরমোন খরিত হয় না বলো? জি ভাইয়া। আচ্ছা, তো পিটুইটারি এমন একটা গ্রন্থি, এর নাম তো শুনছো সবাই। জি ভাইয়া। জি ভাইয়া। ভেরি গুড। জি ভাইয়া। তো এই পিটুইটারির তিনটা অংশ থাকে, পিটুইটারির তিনটা অংশ থাকে। একটা থাকে অগ্রভাগ, একটা থাকে মধ্যভাগ, আর একটা থাকে পশ্চাৎভাগ। তো এই যে পশ্চাৎভাগ, এই পশ্চাৎভাগে মস্তিষ্কের হাইপোথ্যালামাস কিছু হরমোন, মানে দুইটা হরমোন, যাকে আমরা নাম চিনি এভাবে, ভক্সি, ভিও এক্স ওয়াই, ভক্সি। ভিতে হলো ভেসোপ্রেসিন, অক্সিতে হলো অক্সিটোসিন। এই দুইটা হরমোন হাইপোথ্যালামাস ক্ষরণ করে। ভালো করে খেয়াল করো, একটা কোশ্চেন পড়াবো, দরকার হলে সেটাই ভালো করে পড়বা, একদম হরমোন চ্যাপ্টার হয়ে যাবে। হাইপোথ্যালামাস এই দুইটা হরমোন ক্ষরণ করে নিজের কাছে রাখে না, ক্ষরণ মানে ত্যাগ করে, সে জমা রাখে এই পিটুইটারির পশ্চাৎ প্রান্তে। আমরা কি বুঝাইতে পারছি? ভাইয়া একটু আবার বলছি, এমনিতে পিটুইটারি গ্রন্থিরই কাজ কি? হরমোন ক্ষরণ করা। এটা একটা গ্রন্থি, এটা একটা গ্রন্থি। তো পিটুইটারি হরমোন গুলা ক্ষরণ করে তার অগ্রভাগ থেকে এবং মধ্যভাগ থেকে।
পশ্চাৎভাগে সে দুইটা হরমোন জমা রাখে, তার হরমোন না, সে আরেকজনের হরমোন জমা রাখে। কার হরমোন জমা রাখে, মানে কার বাচ্চা পালে সে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। আচ্ছা, এবার মজার কথা দেখো, কোন গ্রন্থি যখন হরমোন ক্ষরণ করে, সেই হরমোনের নাম শুধু হরমোনই হয়, আর কোনো কিছু হয় না। হরমোন বললে বুঝবো যে গ্রন্থি থেকে ক্ষরণ হয়েছে। কিন্তু এইখানে যে এই যে ভক্সি মানে ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন, ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন, এগুলো কি কোনো গ্রন্থি ক্ষরণ করছে নাকি মস্তিষ্কের কোনো অংশ ক্ষরণ করছে বলতো? হাইপোথ্যালামাস কি মস্তিষ্কের অংশ না? জি ভাইয়া। মস্তিষ্কের অংশ। এই জন্য এই হরমোন গুলাকে মানে ভেসোপ্রেসিন আর অক্সিটোসিনকে শুধু হরমোন না বলে বলা হয় নিউরো হরমোন। কি বলা হয় ভাইয়া? নিউরো হরমোন। নিউরো হরমোন। তাহলে আমাদের শরীরে দুইটাই নিউরো হরমোন কাজ করে। নিউরো হরমোন দুইটার নাম কি কি? একটা হলো ভি দিয়ে বলছে কি? ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন। আর অক্সি দিয়ে কি বলছি? অক্সিটোসিন। এখন লাগবে না, এখন এগুলা তো থাকবো না। এই যে ভেসোপ্রেসিন, এরই আরেকটা নাম হলো এডিএইচ। বলো তাহলে ভেসোপ্রেসিনের আরেকটা নাম কি? এডিএইচ। এডিএইচ। আশা করি বুঝতে পারছো, মোটামুটি মোটামুটি, বেশি বুঝতে পারছি না, মোটামুটি বুঝতে পারছো। ভাইয়া লাস্টে নিউরো হরমোনের নিচেটা কি লিখছেন বোঝা যাচ্ছে না, নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। একটা ভেসোপ্রেসিন আর একটা অক্সিটোসিন। আর যদি না বুঝতে পারো থাইমে থাকো, দরকারই নেই, আমরা হরমোনে এগুলা ক্লিয়ার হবো। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, এই হাইপোথ্যালামাস যখন উত্তেজিত হইলো, হাইপোথ্যালামাস তখন তার যখন আমি একজনের কাছে টাকা পাই, মনে করো আমার বন্ধুর কাছে টাকা পাই, এখন আমার কাছেই টাকা নাই, তাহলে আমি আমার বন্ধুকে কি খোঁচা মারবো না, বলবো না টাকা দে? জি ভাইয়া। তো ব্যাপারটা এরকম, আগে পিটুইটারির কাছে জমা রাখছে হরমোন, এখন তার দরকার, কারণ শরীরের অবস্থা ভালো না, রক্তচাপ কমে গেছে, সে তখন পিটুইটারিকে বলবে যে এডিএইচ ক্ষরণ করো। এডিএইচ ক্ষরিত হয় কোথা থেকে? পিটুইটারি থেকে এডিএইচ ক্ষরিত হবে, হাইপোথ্যালামাস বলবে। এখন এই এডিএইচ নিয়ে একটু গবেষণা করি। এডিএইচ ফুল মিনিং হলো এন্টি, এন্টি মানে বিপরীত, ডি তে হলো ডাইইউরেটিক, এইচ এ হলো হরমোন। অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। আচ্ছা, এখন তাহলে আমার বুঝতে হবে ডাইইউরেটিক্স কি। ডাইইউরেটিক্স হলো এমন সব পদার্থ যারা স্বাভাবিক মূত্রের পরিমাণ মানে প্রস্রাবের পরিমাণ বাড়ায়। কি বলছি বলতো? মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয়। যেমন তুমি যদি চা, কফি, লবণাক্ত পানি, স্যালাইন এগুলা যদি বেশি পরিমাণে খাও, তাহলে দেখবা তুমি আগে যা প্রস্রাব করতে তার চেয়ে বেশি প্রস্রাব করতেছো। কথা বুঝছো? তাহলে এই যারা প্রস্রাবের পরিমাণ বা মূত্রের পরিমাণ বাড়ায় তাদেরকে বলা হয় ডাইইউরেটিক্স পদার্থ। ডাইইউরেটিক্স পদার্থ। আচ্ছা, যেসব রোগীর হাইপারটেনশন হয় মানে উচ্চ রক্তচাপের যে রোগীগুলা, তাদেরকে আমরা একটা ঔষধ হিসাবে ডাইইউরেটিক্স দিই। ওরা প্রতি সকালবেলা দেখবে ডাইইউরেটিক্স খায়, ফ্রুসিমাইড নামে ওষুধটা পাওয়া যায়। কেন দেই? কারণ হাই প্রেশারের রোগী, তার রক্তের চাপ বেড়ে গেছে না, শরীরে রক্তের পানির পরিমাণ বেড়ে গেছে না? জি ভাইয়া। তাহলে তাকে যদি আমি ডাইউরেটিক দেই ওষুধ হিসাবে, তাহলে সে বেশি পরিমাণ প্রস্রাব করবে না? জি ভাইয়া। প্রস্রাব করলে তার রক্তে চাপ কমবে কে বাড়বে বলো? কমে যাবে। কিডনির উপর চাপ পড়বে না বেশি, কিডনিতে সমস্যা হবে না। না, কেন চাপ পড়লে সমস্যা কি? কিডনির কাজই তো মূত্র তৈরি করা, আর এই ডায়াবেটিস না দিলে পেশেন্টই বাঁচবে না। হাইপারটেনশনের ফলে কিডনি মারা যায়, কিডনি নষ্ট হয়। আচ্ছা, কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো তাহলে এইটার নাম হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে ডাইউরেটিক যদি মূত্রের পরিমাণ বাড়ায়, তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি করবে বলো?
কমাবে। কমাবে কমাবে। পরিমাণ এতটুকু বুঝছো? হ্যাঁ এবার জি ভাইয়া। তো মূত্রের পরিমাণ কিভাবে কমায় সেটা আমি একটু দেখি। আসলে এই জিনিসটা এই অধ্যায়ে পড়ানো উচিত ছিল না, এটা একবারে বৃক্কতে পড়ানো উচিত ছিল, তাহলে আরো ভালো বুঝতাম। আচ্ছা 9-10 এর জ্ঞান থেকে বলো এই জিনিসটা চিনো কিনা? নেফ্রন। এটার নাম হলো নেফ্রন। আচ্ছা, তো নেফ্রনের কাজ কি বলো তো? মূত্র তৈরি করা না? জি ভাইয়া। জি ভাইয়া জি মূত্র ভাইয়া তৈরি। আচ্ছা, তো নেফ্রনের কাজ মূত্র তৈরি করা করলো। তো এইখানে গ্লোমেরুলাস দিয়ে রক্ত ছাকে, ছাকার পরে এইদিকে আসে, আসে বিভিন্ন ধরনের জিনিস পুনঃশোষণ হয়। আচ্ছা, পুনঃশোষণ হয়। এখন এই এডিএইচ দেখো, তুমি চিন্তা করো যত বেশি এই পাইপের মধ্যে পদার্থ থাকবে ওইগুলাই কি মূত্র কিনা বলো? জি ভাইয়া। মূত্র। তার মানে আমি যদি এই পাইপ থেকে মানে এই নালীগুলো থেকে বেশি পরিমাণ পানি শোষণ করে নিতে পারি, তাহলে আমার মূত্রের পরিমাণ কমবে নাকি বাড়বে বলো? বেড়ে যাবে কমে যাবে ভাইয়া। কমে যাবে। কমে যাবে কমে যাবে। ও যে কিসের উপরে বলছে বেড়ে যাবে আমি নিজেও জানি না। আমি কি বলছি যে পাইপের মধ্যে যত বেশি পদার্থ ওগুলা সবই কি মূত্র, ওগুলা সবই মূত্র। মূত্র। এখন এই পাইপ থেকে যদি আমি বেশি পরিমাণ পদার্থ শোষণ করতে পারি, তাহলে আমার শোষণ করা মানে আমাদের রক্তেই বা আমাদের শরীরে ফিরে আসলো, মূত্রের পরিমাণ কি হয়ে গেল? কমে গেল, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখ, এডিএইচ একটা হরমোন কি দিয়ে বাহিত হয়? রক্ত বা লসিকা দিয়ে না? জি ভাইয়া। তাহলে রক্ত বা লসিকা দিয়ে বাইতে মানে বাহিত হইতে হইতে এই নেফ্রনের দেয়ালগুলোতে চলে আসে, নেফ্রনের ওয়ালগুলোতে চলে আসে। চলে আসার পরে তার কাজ হলো এই ওয়ালের ভেদ্যতা বাড়ায় দেওয়া। কি বাড়ায় দেওয়া? ভেদ্যতা বাড়ায় দেওয়া। ভেদ্যতা বাড়ানো মানে কি? বেশি পরিমাণ শোষণ হবে কিনা বলো? জি ভাইয়া। কাজ শেষ। তাহলে এই এডিএইচ বেশি পরিমাণ পানি শোষণ করে নেয়। শোষণ করে নিলে মূত্রে পানির পরিমাণ কি হবে বলো? কমে যাবে। মূত্রে কমে পানির যাবে পরিমাণ কমে যাবে। মূত্রে পানির পরিমাণ কমে যাওয়া মানে আসলে মূত্রের পরিমাণে কি করা? কমে যাবে। কমে যাওয়া। মূত্রে যদি পানি কম যায় তাহলে রক্তের পানি রক্তের মধ্যে ফিরে আসতেছে না? জি ভাইয়া। তাহলে রক্তের পানি রক্তের মধ্যে যদি ফিরে আসে, রক্তের পরিমাণ কি হচ্ছে বা আয়তন বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। আয়তন বাড়া মানে বা পরিমাণ বাড়া মানে রক্তের চাপ বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। তাহলে এই যে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, এটা আসলে রক্তের পানির পরিমাণ বাড়া কমা নিয়ে কাজ করতেছে না? জি ভাইয়া। তার মানে আয়তন নিয়ে কাজ করতেছে। দ্যাটস ওয়াই নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের আরেকটা নাম হলো আয়তন ব্যারোরিসেপ্টর। কি ব্যারোরিসেপ্টর? আয়তন ব্যারোরিসেপ্টর। আয়তন ব্যারোরিসেপ্টর। আচ্ছা, এখন বলো সবাই বুঝতে পারছো? ভাইয়া ধাপ তো এই কয়েকটাই তাই না? আরেকটু আছে তো, এই যে এডিএইচ খরিত হয় পিটুইটারি থেকে, তারপরে এডিএইচ রক্ত বা লসিকা দিয়ে বৃক্কের নেফ্রনে পৌঁছায়। নেফ্রনে পৌঁছানোর পরে নেফ্রনের কি বাড়ায় দেয়? ভেদ্যতা বাড়ায় দেয়। হ্যাঁ, ভেদ্যতা যদি বাড়ায় তাহলে পানির পুনঃশোষণ কি হবে? কমে যাবে। বাড়বে। পানির পুনঃশোষণ কমে যাবে না? বেড়ে যাবে আর মূত্রে পানি কমে যাবে। মূত্রে পানি কমে যাবে, রক্তে পানির পরিমাণ বেড়ে যাবে। বা রক্তের আয়তন বেড়ে যাবে। তাহলে রক্তের আয়তন বলে রক্তের চাপ বেড়ে যাবে। শেষ। বেড়ে যাবে। রক্তের চাপ কমে গেছিল, রক্তের চাপ বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। আর এখন জি উল্টা ভাইয়া। মেকানিজম তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে রক্তের চাপ বেড়ে গেলে তখন এই মেকানিজম কিভাবে কাজ করে? সোজা বাংলা কথা, রক্তের চাপ যদি বেশি থাকে তাহলে হাইপোথ্যালামাস উত্তেজিতই হয় না। হাইপোথ্যালামাস যদি উত্তেজিত না হয় এইসব মেকানিজম হবে না ভাইয়া। না? আমার কাছে পর্যাপ্ত না। টাকা আছে,
friend কে বলবো তোর কাছে আরো জমা থাকুক, আমি বলবো তোর কাছে থাকুক, পরে নিমুনি। তাহলে ওইভাবে উল্টা মেকানিজমে আর কাজ করে না এটা। এটা শুধুমাত্র রক্তের চাপ কমে গেলেই কাজ করে। কিছু কি বুঝছো? আমি অনেক সুন্দর করে বুঝাইছি ভাই, আমি নিজেও বুঝছি, আমি যে বুঝাইছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, কেউ কিছু না বললে বল, আমি আর একবার তাহলে রিপিট করব। ভাইয়া আরেকবার রিপিট করলেন না ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর আমরা আগে পড়ছিলাম, ওইটা দুই ভাবে কাজ করে, রক্তের চাপ বাড়লেও কাজ করে, কমলেও কাজ করে। আর এখন যেটা আমরা পড়তেছি সেটা হলো কি, এই যারা যারা বুঝছো তারা আমার সাথে সাথে বলে ফেলবা, ঠিক আছে? নিম্নচাপ আমরা এখন কি পড়তেছি? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কাজ করে কখন? আমি হ্যাঁ 2 দিন ধরে সমানে ওগুলো ডাউনলোড করে সিনেমা মুভি আর নাটক দেখতেছি। বাসিরা করে ভাবনায় দাঁড়িয়ে তো বেয়াদব কোনকার। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর গুলো কোথায় কোথায় অবস্থান করে বলো? বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, অট্রিয়াম এবং ভেন্ট্রিকলের প্রাচীরে। অট্রিয়াম না রে, অ্যাট্রিয়াম। আচ্ছা অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম এইরকম বানানটা, অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম বা অলিন্দ এবং নিলয়ের প্রাচীর বললেও হবে। আচ্ছা আমি আর লিখলাম না যেহেতু তোরা পারিস। তো আমার প্রথম কাহিনী হলো রক্তের চাপ কি হয়েছে? কমে গেছে। কমে গেছে। রক্তের চাপ যদি কমে যায়, রক্তের চাপ যদি কমে যায়, তাহলে এই যে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর যেগুলো বলছো, ওই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর গুলো কি হবে? বা রক্তের চাপ কমে যাওয়া মানে রক্তের আয়তন, রক্তের আয়তন বা রক্তে পানির পরিমাণ, তুমি যা ইচ্ছা তাই লেখো, কোনো সমস্যা নাই। রক্তে পানির পরিমাণ কি হবে? কমে যাবে। কমে যাবে। রক্তে পানির পরিমাণ কমে যায়, তাহলে কে উত্তেজিত হবে? নিম্ন ব্যারোরিসেপ্টর গুলা। নিম্ন বললে হবে না ভাইয়া, নিম্নচাপের। নিম্নচাপ বলতে হবে। নিম্নচাপ, ওর নামই নিম্নচাপ। তোর নাম অনিন্দিতা, আমি যদি বলি অনিন্দিতা সা, এরকম হলে হবে? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর উত্তেজিত হওয়া কিভাবে দেখাবো ফ্লো চার্টে? তীর চিহ্ন স্টার উপরে চিহ্ন। দেবো। ছাড় দেব। স্টার দিলেই হবে, স্টার দিলেই হবে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর যদি উত্তেজিত হয়, এখান থেকে এই উদ্দীপনাগুলো মানে রক্তের চাপ যে কমে গেছে, এই উদ্দীপনাটা মস্তিষ্কের কোথায় পাঠাবে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস তখন তার জমা রাখা টাকা খরচ করা শুরু করবে। কোন টাকাটার কথা বলবে? হাইপোথ্যালামাস উত্তেজিত হলো, হ্যাঁ তখন হাইপোথ্যালামাস পিটুইটারি থেকে, এবং পিটুইটারি আগে একটু লিখে দিস, পশ্চাৎ পিটুইটারি, জানিসই তো পশ্চাৎ না? জি ভাইয়া। পশ্চাৎ পিটুইটারি থেকে কি খরিত হবে? এডিএইচ খরিত হবে। এডিএইচ মানে কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরেটিক্স মানে কি? মূত্রের পরিমাণ বাড়িয়ে পরিমাণ কমে যাওয়া। মূত্রের পরিমাণ কমে যাওয়া ডাইউরেটিক্স না? এটা অ্যান্টি ডাইউরেটিক। বেড়ে যাওয়া, অ্যান্টিটা হচ্ছে কমে যাওয়া। তাহলে ডাইউরেটিক্স আমি জিজ্ঞেস করছি, যারা মূত্রের পরিমাণ বাড়ায়, তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন মূত্রের পরিমাণ কমায়। কমায়। দেখো তো মজা জিনিস দেখো, তাহলে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আসলে কিভাবে কাজ করতেছে? প্রস্রাবের পরিমাণ কমা বাড়া দিয়ে কাজ করতেছে না? জি ভাইয়া। এই জন্য। আচ্ছা, প্রস্রাব পিটুইটারি থেকে এডিএইচ তৈরি হয়। এডিএইচ একটা হরমোন, তাহলে এডিএইচ কি দিয়ে বাহিত হবে? রক্ত লসিকা দিয়ে কোথায় যাবে বলো? রক্ত লসিকা দিয়ে কই যাবে? হ্যাঁ হ্যালো, পড়াচ্ছি রে, বল। এলজিন সিপ্রো দুইটাই কাজ করবে, এলজিন ভালো কাজ করবে। আচ্ছা, এডিএইচ রক্ত বা লসিকা দিয়ে কোথায় যাবে? বৃক্কে, নেফ্রনে। আর নেফ্রনের এক্স্যাক্টলি আসলে যায় মনে রাখবা সংগ্রাহী নালিকায়। কোথায় যায় ভাইয়া? সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকা।
যে আমরা যে এরকম যে গাছের মতো যে নালিকাটা আঁকলাম ওইটাই আসলে সংগ্রাহী নালিকা, ওই জায়গাতেই যায়, ওই জায়গাতেই বেশি যায়, সংগ্রাহী নালিকায় যায়। ঠিক আছে? আচ্ছা নেফ্রনের তুমি যদি জানো তাহলে লিখেও দিবা, এগুলা কিন্তু বইয়ে নাই, এগুলো আমি সব লিখে দিচ্ছি, এইভাবে লিখবি, অনেক নাম্বার পাবি। সংগ্রাহী নালিকাতে যায়, সংগ্রাহী নালিকাতে পৌঁছায়। তো বৃক্কের নেফ্রনের সংগ্রাহী নালিকাতে যদি যায়, দেন এডিএস গিয়ে কি করবে আমাকে বলো তো, আমি উপরে লিখি। ভেদ্যতা বাড়ায় দিবে। হ্যাঁ, নালীর ভেদ্যতা, প্রাচীরের ভেদ্যতা বাড়ায় দিবে। হ্যাঁ নালীর প্রাচীরের, তুই আরো ভালো বলছিস। তুই এবার বইমেলায় বই বের করলি না কেন? তোর তো এই ভাষা তাত্ত্বিক জ্ঞান খুব ভালো। নালীর ভেদ্যতা বাড়ায় যায়, নালীর ভেদ্যতা যদি বাড়ায় দেয় তাহলে পানির পুনঃশোষণ কি হবে বলো? বেশি হবে। বেড়ে যাবে। বেশি হবে। বেশি হবে লেখার দরকার নেই, এরকম তীর চিহ্ন দিয়ে দিবি। পানি পুনঃশোষণ বেড়ে যায়, পানির পুনঃশোষণ যদি বেড়ে যায় তাহলে রক্তে পানির পরিমাণ কি হবে? বেড়ে যাবে। রক্তে পানির পরিমাণ বেড়ে যাবে। রক্তে পানির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে রক্তের আয়তন বেড়ে যাবে। সেটাও বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে রক্তের আয়তন যদি বেড়ে যায় তাহলে আমাদের আলটিমেট গোল রক্তচাপ বেড়ে যাবে। বেড়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। আমি যদি আগামী মাস থেকে অফলাইনে যাই তাহলে কিন্তু এই অনলাইনের রেকর্ডিং নামক কোনো গ্রুপ থাকবে না, আগে বলে দিলাম। মানে অনলাইনে ভাইয়া যারা উত্তরে থাকে তাদের কি হবে? করার নাই, লাইভ ক্লাস করবা। আমি লাইভ ক্লাসে একবার বুঝাচ্ছি, নাহলে অনলাইন অফলাইনে কনভার্ট হবে, সোজা হিসাব। এরপরে আর মানে ওই যে যাদের যেখানে সুবিধা, কারণ আমি তো একজনকে কম একজনকে বেশি এটা দিতে পারবো না, সবসময় আমি সমান ভালো করেই জানি। কারণ আমি যেহেতু অফলাইনে রেকর্ড প্রোভাইড করতে পারবো না, তাহলে আমি কেন অনলাইনে রেকর্ড প্রোভাইড করবো? সোজা হিসেবে বুঝা গেছে? তখন যার যেখানে ইচ্ছা সে সেভাবে করলো। দুইটা জায়গায় আমার অফলাইন চালু থাকবে, মিরপুর ফার্মগেট তো চলতেছেই, যার ইচ্ছা ওখানে করবা, না হয় মিরপুরে করবা, অথবা অনলাইনে পড়লে অনলাইনে লাইভ ক্লাসগুলো রেগুলার করতে হবে, নো রেকর্ডিংস। রেকর্ডিং গ্রুপ আগের গুলো কিন্তু নাই, সব ডিলিট হয়ে গেছে, আগেই বলে দিলাম, বারবার বলছি। কেউ আমার এরকম নক দিয়ে বলবা না যে আগের গ্রুপগুলো দেন, আগের গ্রুপগুলো নাই, সব একবার গ্রুপ শুদ্ধ ব্যান করে দিছি। ওকে, তাহলে আমাদের ব্যারো রিসেপ্টর শেষ। এবার আমরা আসি, এটা বললাম, এই কোশ্চেন দুটো ক্লিয়ার, এই কোশ্চেন দুটো আসবে কিন্তু শিওর, বুঝছো? জি ভাইয়া ক্লিয়ার। 100% আসবে। হ্যাঁ, একবারে এইরকম সাজায় ফেলবি, বইয়ে এরকম সাজানো নাই, তুই সাজায় নোট করে রাখবি নিজের মতো করে। আচ্ছা, এবার আমরা যে রক্তচাপ পড়ছিলাম, বলতো রক্তচাপ আসলে কয় ধরনের? দুই ধরনের। কি কি ভাইয়া? উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ। ভেরি গুড, উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ। আচ্ছা, তো এই যে রক্তচাপের সৃষ্টি হয়, তো রক্তচাপের সৃষ্টি হওয়ার জন্য আমরা কি দেখি? রক্তচাপ যদি আমরা কাউকে জিজ্ঞেস করি তাহলে তোমরা কি বলো? তোমরা কি বলো যে আমার 100 মিলিমিটার মার্কারি রক্তচাপ, এরকম বলো না একটা রেঞ্জ বলো? রেঞ্জ বলবো। একটা রেঞ্জ বলো। আচ্ছা, তার মানে একটা থেকে বেশি আর একটা থেকে কম। তো বেশি যে রক্তচাপটা ওইটাকে আমরা কি বলি? সিস্টোলিক। ভেরি গুড, সিস্টোলিক। মানে সংকোচন অবস্থায় যে রক্তচাপটা তাকে আমরা বলবো সিস্টোলিক রক্তচাপ। আর প্রসারণ অবস্থায় যে রক্তচাপটা তার নাম ডায়াস্টোলিক। ডায়াস্টোলিক। সিস্টোলিক আর একটা হলো ডায়াস্টোলিক। তুমি এখন চিন্তা করে বলো তো, একটা বেলুন ফুলাইতে বেশি সময় লাগবে নাকি বেলুনের বাতাসটা ছাড়তে বেশি সময় লাগবে? ছাড়তে কম সময় লাগবে। ছাড়তে কম সময় লাগবে, ফুলাইতে বেশি সময় লাগবে। তার মানে এই যে সিস্টোলিক যেটা, এটা সংকোচন, মানে বেলুনটা সংকোচন হচ্ছে, এটাতে কম সময় লাগবে।
আর ডায়াস্টোলিকে কি হবে? বেশি সময়। পেঁচাবা না তো, মনে থাকবে তো এই টেকনিক, যে বেলুন ফুলানো বেলুন সংকোচন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার হার্টবিট কত, কি বলবো আমাকে? হার্টবিট বা হৃদস্পন্দন কত প্রতি মিনিটে বলো তো? 70 বার। হার্টবিট তুই এক্স্যাক্টলি কিভাবে বলিস আপু? এক্স্যাক্টলি কি বলা যায়? ভাই ওই যে ছিল বই 70 থেকে কত জানি, হ্যাঁ, ও কত জানি ওটা বলতে হবে। 70 হ্যাঁ, 70 থেকে 80 মেবি। 70 থেকে 80। 70 থেকে 80 হ্যাঁ, যদি একবারে বলতে চাস যে আমার হার্টবিট এত, তাহলে তুই বলতে পারিস যে 72। কত? 72 ধরা হয়, কিন্তু কয়টাই কিন্তু ভুল। 72 কখনো বলা উচিত না, আমাদের বলতে হবে 70 থেকে 80 বিটস পার মিনিট। কি বলা হবে? প্রতি মিনিটে 70 থেকে 80 বার। সংক্ষেপে বিপিএম। বিটস পার মিনিট। তো এই যে 70 থেকে 80 বার, এই প্রতি মিনিটের প্রতি সেকেন্ডে যদি আমি বের করতে চাই যে প্রতি সেকেন্ডে কতটুকু সময় লাগতেছে, তাহলে হিসাবটা হবে এরকম, একটা মিনিটে হলো কত, 60 সেকেন্ড না? জি ভাইয়া। জি ভাইয়া। 70 থেকে 80-র মধ্যে আমরা গড় যদি ধরি, তাহলে কত ধরি আমরা গড়? 75 ধরি। আচ্ছা, 72 বলছিলাম যে এটা নরমালি থাকে, 72 মেডিকেল সায়েন্সে 72 ধরা হয়, কিন্তু গড় কত? 75। তাহলে 70/75 তুমি যদি করো, তাহলে তুমি প্রতি সেকেন্ডে কয়টা বিট হচ্ছে বুঝতে পারবে না? 75/60 হবে না? কার্ডিয়াক চক্রের সময় বের করব আমি, প্রতি সেকেন্ডে সময় বের করব, মানে একটা বিট বের করতে কত সময় লাগতেছে। উপরে যেটা দিব ওইটা একক আসবে, উপরে যেটা বুঝো নাই, উপরে যেটা থাকবে এটারই তো একক আছে। জি ভাইয়া বুঝছি। একটা স্পন্দন হতে আমার কতটুকু সময় লাগবে, যদি সময় বের করতে চাই তাহলে উপরে অবশ্যই সেকেন্ড, নিচে কি কতগুলা বিট হয়। এবং এইটা করলে আমার সময়টা আসে 0.8 সেকেন্ড। কত? 0.8 সেকেন্ড। তাহলে এই যে সময়কালটা, এইটাকেই আমরা বলবো কার্ডিয়াক চক্র। কি বলবো ভাইয়া? কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্রের যেহেতু সময় বের করছি, তাহলে কি এটা কি কার্ডিয়াক চক্রের কি? কার্ডিয়াক চক্রের সময়কাল। কত সেকেন্ড? কার্ডিয়াক চক্রের সময়কাল 0.8 সেকেন্ড। ম্যাথ বায়োলজি তো ম্যাথ আসতে পারে, এইখান থেকে ম্যাথ আসবে। বলবে যে একটি সুস্থ 70 বছর বয়স্ক মানুষের হৃদস্পন্দন 100 বার, তার কার্ডিয়াক চক্রের সময়কাল কত বের করতে পারবে না? আরেকবার একটু বুঝান। মানে বললাম একটি তোকে ম্যাথ দেওয়া আছে একটা, যে একজন ব্যক্তির হার্টবিট, ম্যাথটা বুঝি নাই কিভাবে করছেন। এটাই তো বলতেছি, প্রতি একটা মানুষের হার্টবিট প্রতি মিনিটে 100 বার, এটা দেওয়া আছে। বলছে তার কার্ডিয়াক চক্রের সময়কাল কত, তখন কি হবে? সময়কাল বের করতে বলছে, উপরে 60, নিচে কত? এবার বুঝছিস সিয়াম? হ্যাঁ 60 কি জন্য দিলাম? 1 মিনিটে হচ্ছে যে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। সময়কাল তো সেকেন্ডে আসে, প্রতি জি ভাই সেকেন্ডে। বুঝতে পারছি। পারবি ম্যাথ আসতে পারবি? জি ভাই ভাইয়া। একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে স্যার তাহলে তো এটা গড় ধরলে তাহলে 0.8 সেকেন্ড আর কি। গড় ধরেই তো বের করতে হবে। হ্যাঁ বল। কার্ডিয়াক চক্রের সময়কাল আমরা 0.8 সেকেন্ড বাইর করলাম, কিন্তু মানে সিস্টোলে তো 0.8 লাগে, আবার ডায়াস্টোলে 0.8 লাগে। কি বলছি এই গাধা, আমি এখনো বলছি কার্ডিয়াক চক্র কি না? তাহলে আমার কথা বুঝতে হবে। আমি মাত্র কার্ডিয়াক চক্রের সময়কালটা বের করছি, তো এটা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তাহলে হবে? তো এই একটা কার্ডিয়াক চক্র গঠিত হয় অলিন্দের, মানে একটা সিস্টল নিয়ে, এর একটা মানে অ্যাট্রিয়াল চক্র আছে, অ্যাট্রিয়ামের চক্র, আর একটা আছে ভেন্ট্রিকুলারের চক্র। আমার কথা বুঝছো? কার্ডিয়াক চক্রে একটা অ্যাট্রিয়াল চক্র আছে, অ্যাট্রিয়াল চক্র, আর একটা হলো ভেন্ট্রিকুলার চক্র।
ভেন্ট্রিকুলার চক্র উভয়তেই 0.8 সেকেন্ড করে লাগে। এবার দেখ এই অ্যাট্রিয়ামের একবার হয় সংকোচন একবার হয় প্রসারণ। প্রসারণ। এই যে একবার সংকোচন একবার প্রসারণ এটাই একটা কার্ডিয়াক চক্র। এই যে একবার সংকোচন একবার প্রসারণ এটাই একটা ভেন্ট্রিকুলার কার্ডিয়াক চক্র। কথা বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। এবার অ্যাট্রিয়ামের ক্ষেত্রে অ্যাট্রিয়ামের সংকোচন, তাহলে অ্যাট্রিয়ামের সংকোচন না বললে ওটাকে আমরা কি বলবো? অ্যাট্রিয়াল সিস্টোল বলবো না ভাইয়া? জি ভাইয়া। আর অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, তাহলে ওটা কি? প্রসারণ। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল ওটা প্রসারণ দেব। এবার 0.8 সেকেন্ডকে আমার দুই ভাগ করতে হবে, তাই না? তাহলে তুমি আমাকে এমনি নরমাল সেন্সে উত্তর দাও, অ্যাট্রিয়াল সিস্টোলে বেশি সময় লাগবে না অ্যাট্রিয়াল ডায়াস্টোলে বেশি সময় লাগবে? ডায়াস্টোলে বেশি সময় লাগবে। ভেরি গুড। আর সরোয়া, সরোয়া এটা কি এক নাম্বার ওয়ার্ড না? জি ভাইয়া। হ্যাঁ, ওই টেকনিকে মনে রাখবি, যেহেতু এক নাম্বার ওয়ার্ড তাহলে এটা 0.1 সেকেন্ড। তাহলে এইটা কত হবে বলে দে? 0.7। এর চেয়ে সহজ টেকনিক আর নাই। কথা বুঝছিস? জি ভাই বুঝছি। জি ভাইয়া। ঠিক একই রকম ভেন্ট্রিকুলার চক্রেরও দুইটা পড়ে না, আর বলবো না, খেয়াল করিস না। ভেন্ট্রিকুলার সিস্টোল আর একটা হলো ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। মোট দুইটা টাইম কত? 0.8। আচ্ছা, তোদেরকে কি আমি এটা বুঝাইছিলাম যে অ্যাট্রিয়ামের প্রাচীরের তুলনায় ভেন্ট্রিকুলার প্রাচীর 3 গুণ বেশি পুরু? জি ভাইয়া বুঝাইছিলেন। তো এই তো এটা 3 গুণ করতো ভাই, কত হয়? 0.3 হয় না? জি ভাইয়া। তাহলে এটা 0. এটা কত হবে তাহলে বল? 0.5। এবার খালি বল কোনটা বুঝিস না? ভাই ওই যে প্রথমটা ভাই, অ্যাট্রিয়াল সিস্টোল আর অ্যাট্রিয়াল ডায়াস্টোল। অ্যাট্রিয়ালের যে কার্ডিয়াক চক্র এর দুইটা অংশ। একবার আমার হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ শুধু সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এছাড়া আর কোনো কাজ আছে? না ভাইয়া। তাহলে ভাইয়া একটা অ্যাট্রিয়াল চক্র, অ্যাট্রিয়াল কার্ডিয়াক চক্র গঠিত হবে একবার সংকোচন নিয়ে একবার প্রসারণ নিয়ে। এখন আমি তোমাকে শিখাইছি যে একটা বেলুনের বাতাস ছেড়ে দিতে মানে সংকুচিত হতে কম সময় লাগে, মানে বাতাস ছেড়ে দিতে কম সময় লাগবে না? আর বেলুনটা ফুলাইতে কি বেশি সময় লাগবে না? মানে ডায়াস্টোলে বেশি সময় লাগবে। এখন তুমি 0.8 সেকেন্ডকে এই দুই ভাগে ভাগ করবা, এখানেও 0.8 সেকেন্ডকে দুই ভাগে ভাগ করবা। এটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক দিচ্ছি, সেটা হলো যে অ্যাট্রিয়াম যেহেতু সরোয়া দিয়ে, তাই সরোয়া এক নাম্বার, সরোয়া দিয়ে শুরু হয়, তাই ওখানে 0.1 হবে। আর 0.1 যদি হয় তাহলে 0.8 থেকে 0.1 বাদ দিলে এটা কত হবে? 0.7। বুঝতে পারছিস এবার? জি ভাইয়া। সবাই বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন আমরা এইগুলো চক্রগুলা পড়বো, কার্ডিয়াক চক্রগুলো। আচ্ছা, ব্যারোরিসেপ্টর গুলো নোট করে আমাকে দেখাবে। বল। স্ট্রোকটা আরেকবার একটু বুঝাই দিয়েন, কারণ এর আগের ক্লাসে এত ক্লিয়ারলি বলেন নাই। স্ট্রোকের ক্লিয়ারলি আর কি বলার আছে? না ওই যে লেয়ার গুলা। কিসের লেয়ার? স্ট্রোকে আবার কিসের লেয়ার? ভাই ওই যে বলছিলেন না যে ব্রেনের বাইরের আবরণ 3টা লেয়ার থাকে, তারপরে ওগুলা হচ্ছে সাব, ওগুলা কি কি